ওয়েলকাম সমস্ত WBCS অ্যাসপিরেন্ট যারা 2023 এবং আগামীতে সোশিওলজি অপশনাল নিয়ে WBCS ক্র্যাক করতে চাইছো। আমি কমলেন্দু স্যার, দ্য দ্রোনা, নর্থ বেঙ্গল শিলিগুড়ি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের একটি এমিনেন্ট ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমাদেরকে আজকে এই ব্রিলিয়ান্ট ক্লাসটি আমি প্রেজেন্ট করছি। আমি কমলেন্দু স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এখানে আমরা যেটা বলছি, রোল অফ ফ্রেঞ্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য এমার্জেন্স অফ সোশিওলজি। এটি সোশিওলজি পেপার 1-এর একদম প্রথম টপিকেই আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আজকে তোমাদের সামনে রাখছি। ধন্যবাদ সমস্ত অ্যাসপিরেন্টদের। পূর্ব উল্লিখিত বিষয় হিসেবে যে বিষয়টি তোমাদের কাছে রাখতে চাইছি সেটি হচ্ছে রোল অফ ফ্রেঞ্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আমরা জানি যে ইউরোপীয় যে আধুনিকীকরণ হয়েছে পঞ্চদশ শতক থেকে ধারাবাহিকভাবে, এবং সেটি ঊনবিংশ শতক অবধি এই ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের যে ধারাবাহিকতা, যেটা পঞ্চদশ শতক থেকে ঊনবিংশ শতক বা শতাব্দী পর্যন্ত রাখা হয়েছে, এই জার্নিটায় শেষ যে দুটি বিপ্লব ইউরোপ তথা ইউরোপের নাগরিক সমাজ প্রত্যক্ষ করেছে, সেটি হচ্ছে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব। আমরা যেটা দেখতে চাইছি যে এই দুটি মহান বিপ্লব বা দ্বৈত বিপ্লব ঊনবিংশ শতক জুড়ে বা অষ্টাদশ শতক এর শেষ দিক করে যে ভূমিকা নিয়েছে সমাজতত্ত্ব বিকাশের ক্ষেত্রে, সেই বিষয়টি আমরা এখানে তোমাদের সামনে রাখতে চাইছি। আমরা যেটা দেখছি যে ফরাসি বিপ্লবের ভূমিকাটা কি ছিল। ফরাসি বিপ্লবের ভূমিকা বলতে আমরা প্রথম যেটা দেখেছি, কমার্শিয়াল রিভলিউশন, বাণিজ্যিক বিপ্লব পঞ্চদশ শতকে শুরু হয়েছিল। ইউরোপের মানুষরা তাদের যা কিছু সম্পদ সম্পত্তি নিয়ে তারা পালতোলা নৌকোতে উঠে পড়েছে, এবং তারা অন্য কোনো দেশ খুঁজে সেখানে সেগুলো বিক্রি করা যায় কিনা, আর তাদের আছে এদের নেই সেই রকম কিছু নিয়ে আসা যায় কিনা, এই চেষ্টাটা শুরু করেছে, যাকে আমরা কমার্শিয়াল রিভলিউশন বলছি। সেই বাণিজ্যিক বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপ গোটা পঞ্চদশ শতক জুড়ে তারা প্রচুর অর্থ উপার্জন করেছে। তারপরেই যেটা এসছে সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বিপ্লব, সায়েন্টিফিক রিভলিউশন। এইখানে ইউরোপীয় অভিভাবকরা যেহেতু তারা একটা পয়সার মুখ দেখে ফেলেছে বাণিজ্যের নাম করে, ফলে তারা এবার চাইছে তাদের সন্তানরা একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করুক এবং আধুনিক বিজ্ঞান ভিত্তিক যে শাস্ত্র বা বিষয়গুলি সেগুলি তারা অর্জন করুক। সেই সময় মনে রাখতে হবে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা একেবারে চার্চমুখী ছিল, এবং সেখানে ধর্মীয় স্পিরিচুয়াল আধ্যাত্মিক শিক্ষা লাভ করত ইউরোপীয় নবজন্মরা। ইউরোপীয় অভিভাবকরা চাইছে যে চার্চে আর এডুকেশন নয়, চার্চে এই যে ফিলোসফিক্যাল অথবা স্পিরিচুয়াল এডুকেশনটা তাদের সন্তানরা না পেয়ে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা তারা পাক। মার্টিন লুথার এই প্রসঙ্গে তারা মহান বিপ্লব শুরু করেছিলেন এবং তারা একটা সময় সাকসেসফুল হয়েছিলেন। ঠিক তারপরেই এসছে
গৌরবময় বিপ্লব আমরা ইউরোপীয় রেনেসা হিসেবে যেটা বলি, সেই রেনেসার মধ্য দিয়ে এই সমাজের কতখানি প্রয়োজন, সমাজটা কার, শুধু রাজার নাকি সমাজটা সবার? ইউরোপীয় এই রেনেসার দার্শনিকরা বোঝালেন সমাজটা শুধু রাজার নয়, শুধু ব্যক্তির নয়, এই সমাজ সকলের, এই সমাজে সকলের অধিকার সমান। তাই এই রেনেসার দার্শনিকরা সাধারণ মানুষের কাছে বোঝাতে সক্ষম হয়েছেন যে এই সমাজে সকলকে সমান অধিকার দিতে হবে। ঠিক তার পরে পরেই আমরা যেটা দেখেছি, রেনেসা এবং পরবর্তীতে ফরাসি বিপ্লব। রেনেসার মহান বিপ্লবের মধ্য দিয়েই ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের জন্ম হয়েছে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপের মানুষ নতুন করে ভ্রাতৃত্ববোধ, সাম্য, সৌভ্রাতৃত্ব, এই মহান আদর্শগুলি তারা প্রত্যক্ষ করতে পেরেছে। সেই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে আমরা যেটা দেখছি সেটা কি, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রিভলিউশন। এই বিশ্বে যত বিপ্লব হয়েছে তার মধ্যে ফরাসি বিপ্লব একটি অন্যতম বিপ্লব, যার শুরু হয়েছিল 1789 এবং 1799 অবধি এই বিপ্লবের রেশ ধারাবাহিকতা বজায় রেখেছে। Through this revolution, ideas namely fraternity, liberty, equality, যেটা বলছিলাম, সৌভ্রাতৃত্ব, সাম্য, ডেমোক্রেসি, গণতন্ত্র, এই মহান আদর্শগুলি এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই আমরা অর্জন করতে পেরেছি। This revolution was able to destroy the traditional pattern of monarchy, সেই যে তথাকথিত রাজাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা ক্রমশ ট্র্যাডিশনাল যে মোনার্কি, সেই রাজাদের ব্যবস্থা ক্রমশ ধ্বংস করে তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে। Then the French Revolution is important কেন? For the successful emergence of sociology, এই যে সমাজতত্ত্বের যে প্রকৃত বিকাশ বা তার উৎপত্তি হয়েছিল, এই উৎপত্তিটা তারা প্রথম এই বিপ্লবের মধ্য দিয়ে সঞ্চয় করেছে বলে এইটা একেবারে দার্শনিকরা মনে করতেন। আর কি, the French Revolution is important for the successful emergence of sociology. কেন বলছেন? Revolution established some important social matters. এই বিপ্লবের মধ্য দিয়ে কতগুলো একেবারে সামাজিক বিষয় এখানে উঠে আসে। কি? যেমন সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, রিলিজিয়াস টলারেন্স, সেটা কি? যে ধর্মীয় সহিষ্ণুতা, যে অসহিষ্ণুতার ফলে আমরা মৌলবাদের জন্ম হতে দেখি, ফ্রিডম অফ স্পিচ, একেবারে বাক স্বাধীনতা, যেটা আমাদের সংবিধানের মুখবন্ধে বড় বড় করে উল্লিখিত হয়েছে। বলা যায় আমরা এখান থেকেই এগুলো আমরা লাভ করেছি। তো এরপরই আমরা দেখব এই ফরাসি বিপ্লব হওয়ার মূল কারণ কি ছিল। There are several causes, অনেক কারণ রয়েছে এই বিপ্লবের পশ্চাতে। সেটা কি? একেবারে কঠোর বা কঠোরতম যে একেবারে মোনার্কি, যেটা ফিউডালিস্টিক, একেবারে সামন্ততান্ত্রিক রাজতান্ত্রিক বিষয়, সেটা একটা কঠিন কঠোর অবস্থায় ছিল। আর কি? করাপ্ট লিডারশিপ, সেই পরিস্থিতিতে ইউরোপে লিডারশিপের কতগুলি সমস্যা দেখা দিয়েছিল। আনফেয়ার ল্যান্ড ডিস্ট্রিবিউশন, জমি বন্টনের বিষয়টি খুব স্বচ্ছ সুন্দর ছিল না, যার কারণে
ফরাসি বিপ্লব এসেছিল, রিজিড সোশ্যাল ক্লাস স্ট্রাকচার, যারা সমাজে যেখানে অবস্থিত ঠিক সেই সুযোগ সুবিধা তারা পেয়ে যাবে প্রজন্মগতভাবে, নতুন করে বিকশিত হওয়ার কোনো সুযোগ আর সেখানে দেখার সুযোগ নেই। প্রিভিলেজেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এস্টেট, তিনটে এস্টেট ছিল, তাতে রাজার কাছাকাছি যারা থাকতেন, দ্বিতীয় এস্টেটে বড় বাণিজ্যিক সম্প্রদায়রা, আর তার একদম শেষের দিকে যেটা ছিল সেটা হচ্ছে আহ একেবারে কৃষক সমাজ বলে। এই কৃষক সমাজের বাইরে উপরের দুটো স্টেজ মূল সুযোগ সুবিধা পেত গভর্নমেন্ট ডেফিসিটস ফিনান্সিং। গভর্নমেন্টের সরকারের ক্ষেত্রে কতগুলো ডেফিসিট দেখা দিয়েছিল, আর ইউরোপ বিশেষ করে ফ্রান্স জুড়ে একটা মুদ্রাস্ফীতির প্রবণতা শুরু হয়েছিল। এই কারণে ইউরোপে বিশেষ করে ফ্রান্সে এই বিপ্লব দেখা দিয়েছিল। সুতরাং ফরাসি বিপ্লবের আধুনিক কতগুলো চিন্তা ভাবনা ছিল, যার মধ্য দিয়ে নতুন একটা বিকশিত চিন্তা ভাবনার আবির্ভাব হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে সমাজের প্রয়োজনীয়তা, সমাজের একটি স্বতন্ত্র শাস্ত্রের প্রয়োজনীয়তা ধীরে ধীরে ইউরোপের আধুনিকীকরণের সমান্তরালে উঠে আসছে, যার ফলে একটা সময় সমাজশাস্ত্র বা সমাজতত্ত্বের আবির্ভাবের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া আমরা যদি দেখি সেই পঞ্চদশ শতকের ট্রেড কমার্শিয়াল বাণিজ্যিক বিপ্লবের মধ্য দিয়ে কি করলো না, ইউরোপীয়রা নতুন করে বিভিন্ন দেশে চলে যেতে লাগলো। তারা দেশ জানে না, পাল তুলে চলে যেতে লাগলো। সেখানকার ভাষা, সেখানকার খাদ্যাভ্যাস, পোশাক, আচার আচরণ তাদেরকে আকর্ষিত করতে লাগলো। ফলে তারা নতুন নতুন সংস্কৃতি, নতুন নতুন ভাষা, পেশা তারা দেখতে লাগলো, যার ফলে তাদের মধ্যে সমাজ নিয়ে কৌতূহল দানা বাঁধতে লাগলো। এরপরে যখনই সায়েন্টিফিক রিভলিউশন বা বিজ্ঞান ভিত্তিক বিপ্লব শুরু হলো, তখন আবারও সমাজের প্রয়োজন রয়েছে, সমাজের বিকাশের প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলি তাদের কাছে গুরুত্ব পেতে লাগলো। এইভাবে ক্রমশ যখন রেনেসা এলো, তখন তো রেনেসার দার্শনিকরা সরাসরি বোঝাতে লাগলো যে এই সমাজের বিকাশ, এই সমাজের স্বতন্ত্র একটি শাস্ত্র দরকার, তা না হলে এই সমাজের অভিভাবকত্ব করবে কে, এই সমাজকে নেতৃত্ব দেবে কে, সেই দৃষ্টিকোণ থেকে সমাজশাস্ত্রের বা সমাজতত্ত্বের আগমনের কথা ভাবা হয়েছে। শিল্প বিপ্লব শেষ পেরেকটি পুঁতেছিল ইউরোপীয় আধুনিকীকরণের এবং তার পশ্চাতে সমাজতত্ত্বের আগমনের। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মধ্য দিয়ে কি পেয়েছি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্য দিয়ে আমরা দেখেছি কি, ক্রিয়েটেড হিউজ চেঞ্জ। খুব স্বাভাবিক, উৎপাদন, বিজ্ঞান ভিত্তিক বিকাশের মধ্য দিয়ে উৎপাদন নতুন করে একটা সমাজের কাঠামো দাবি করছে। হিউজ মেশিনস প্রচুর, ক্যাপচার দ্য হ্যান্ড বেসড ইন্ডাস্ট্রি, একেবারে পারিবারিক যে শিল্প কারখানাগুলি ছিল সেগুলিকে একটা ইনস্টিটিউশনালাইজড অর্থাৎ স্বতন্ত্র একটি জায়গাতে সরিয়ে নিয়ে গিয়ে আরো বড় উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা শুরু হলো। ইংল্যান্ড সেক্ষেত্রে নেতৃত্ব দিতে লাগলো দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ ইংল্যান্ড ক্যাপচার্ড দ্য লার্জেস্ট শেয়ার অব দ্য গ্লোবাল ইকোনমি। গোটা বিশ্বের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে ইংল্যান্ড তথা গ্রেট ব্রিটেন একটা বড় ভূমিকা নিতে শুরু করলো। রাইজিং অফ দ্য নিউ ওয়ার্কিং ক্লাস, কেন না প্রাতিষ্ঠানিক শিল্প বিকাশের ফলে শিল্পে
কাজ করার জন্য যে শ্রমিকরা আসতে শুরু করলো, সেই শ্রমিকরা নতুন করে শ্রম জগতের একটা অংশ হতে লাগলো। সেই জন্য বলছে নিউ ওয়ার্কিং ক্লাস ক্রিয়েটেড সোশ্যাল চেঞ্জ। তারা নতুন করে সমাজ পরিবর্তনের রাস্তা দেখাচ্ছে। ডিভিশন অফ লেবার, অর্থাৎ শ্রম বিভাজনের মধ্য দিয়ে আধুনিক উৎপাদন ব্যবস্থার অগ্রগতি দেখাচ্ছে। র্যাপিড আরবানাইজেশন শুরু হলো, তার মধ্যে দিয়ে স্মল টাউনস অ্যান্ড ভিলেজেস ওয়ার সিন, সেখানে ছোট শহর, গ্রাম, বড় শহর, এই বিভাজনগুলি হতে শুরু করেছে। দিস রিভলিউশন এস্টাবলিশড আরবানাইজেশন, নগরায়ন শুরু করেছে, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিশন, migration, etc. Education system was reorganized. সেই ক্ষেত্রে নতুন করে শিক্ষা ব্যবস্থা নতুন একটি পথ ধরে আসতে শুরু করেছে, যেটা আধুনিক শিক্ষা বলতে আমরা বুঝি। সেই শিক্ষা নতুনভাবে এই শিল্প বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আসতে শুরু করেছে। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে ফরাসি বিপ্লব সমাজতত্ত্ব নামক শাস্ত্রটি বিকশিত করতে কি ভূমিকা নিয়েছে? এটা খুব বাস্তবিক প্রশ্ন। সেখানে আমরা কি দেখছি যে nearly all theorists accept that কি the French and Industrial Revolution played a necessary part in the emergence of sociology. Necessary part in the emergence of sociology. আর কি? Sociology was not originated in a day. একদিনে সমাজতত্ত্বের আবির্ভাব হয়েছে এই রকম একটি শাস্ত্রের, এটা হতে পারে না। ফলে সেই পঞ্চদশ শতক থেকে আমরা যে ইউরোপীয় আধুনিকীকরণের যে যাত্রা, জার্নিটি ক্রোনোলজিক্যাল ধারাবাহিকভাবে প্রত্যক্ষ করেছি, তার একটা পরিণতি পাচ্ছে এই ঊনবিংশ শতকে। কি না, তাহলে সমাজের একটা কাঠামোগত বিকাশ না হলে আগামী দিন এই পৃথিবীর অগ্রগতি হওয়া সম্ভব নয়। Society was a mystery to the early people, but there was no separate discipline to study society. সমাজকে ব্যাখ্যা করার জন্য কোনো স্বতন্ত্র শাস্ত্র এই পৃথিবীতে ছিল না। সোসাইটি ওয়াজ স্টাডিড, কি সমাজ ইতিহাস স্টাডি করে, অর্থনীতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এইভাবে সমাজের কতগুলো টুকরো টুকরো অংশ হিসেবে যাকে আমরা সামাজিক বিজ্ঞান বলে থাকি। কিন্তু অখণ্ড সমাজকে স্টাডি করার জন্যে যে একটি মাত্র শাস্ত্র দরকার, যেটা সোশিওলজি হিসেবে আমরা ক্রমান্বয়ে পেতে শুরু করেছি, সেটা ছিল না। But at the time of the French Revolution, first and latter industrial revolution, society became an important area of the study. সমাজকে ব্যাখ্যা করার জন্য একটা চরম বা পরম সুযোগ আসতে শুরু করে। একেবারে শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব একেবারে গায়ে গায়ে হয়েছিল। পাশাপাশি দুটো দেশ, ফ্রান্স এবং ইংল্যান্ডের, এগুলির পরই সমাজকে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার জন্যে একটা সুযোগ আমাদের কাছে আসতে শুরু করে। সে জায়গা থেকে আমরা ক্রমশই এই সমাজতত্ত্বের বিকাশের বিষয়টি আমরা প্রত্যক্ষ করতে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে পজিটিভ ইম্প্যাক্ট কি পড়েছিল ফ্রেঞ্চ রিভলিউশনের? প্রত্যেক বিপ্লবেরই কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। যেটা ফরাসি বিপ্লবের ইতিবাচক দিকগুলি আমরা যদি দেখি, সেটা কি? রাইজ অফ দ্য আইডিয়া দ্যাট ইজ লিবার্টি, ফ্রেটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি
through this revolution আমরা যেটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে পেয়েছি সেটা হচ্ছে এই মহান কতগুলো আদর্শ, সেটা হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যা আমাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ হিসেবে গৃহীত হয়েছে। ইনফ্লুয়েন্স দ্য নেশন অ্যাজ ওয়েল অ্যাজ হোল ইউরোপ। এবং এই যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে দৃষ্টিভঙ্গি, সেটি শুধু ইউরোপ নয়, শুধু কোনো বিশেষ মহাদেশ নয়, উপমহাদেশ নয়, গোটা বিশ্বকে এই সাম্য, মৈত্রী, স্বাধীনতার মহান আদর্শে আলোড়িত করেছে। কনস্টিটিউশনাল মোনার্কি, তাহলে অ্যাবসলিউট মোনার্কি থেকে একেবারে কঠোর রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রের দিকে চলে এলো এই গোটা পৃথিবী, যেটা নেপোলিয়নের নেতৃত্বের মধ্য দিয়ে ফ্রান্সে শুরু হয়েছিল। সেট আপ দ্য আইডিয়া অফ ডেমোক্রেটিক রিপাবলিকান কান্ট্রি, অর্থাৎ গণতান্ত্রিক, একেবারে প্রজাতান্ত্রিক যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া বলা যায় ইউরোপীয় এই ফরাসি বিপ্লবের পরই শুরু হয়েছে। ক্লাস সিস্টেম ওয়াজ চেঞ্জড, আপার ক্লাসেস ওয়্যার আপরুটেড ফ্রম দ্য রুলিং পজিশন, অর্থাৎ যারা ফ্রান্সে ওপর তালার মানুষ, উঁচু শ্রেণীর মানুষ যারা রাষ্ট্র পরিচালনায় অংশ নিতেন, সেটি সাধারণ মানুষের দিকে কনভার্টেড হয়। ক্লাস সিস্টেম ওয়াজ চেঞ্জ। রাইজ অফ নেপোলিয়ন, অর্থাৎ নেপোলিয়নের আগমন হচ্ছে। ফ্রান্স বিকাম ওয়ান অফ দ্য লিডিং নেশন অফ দ্য ওয়ার্ল্ড, এবং একটা সময় গোটা বিশ্বের কাছে ফ্রান্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মর্যাদা পেতে শুরু করে। নেক্সট, তাহলে নেগেটিভ কিছু দৃষ্টিভঙ্গি অবশ্যই রয়েছে। নেগেটিভ কিছু দৃষ্টিভঙ্গি এই ফরাসি বিপ্লবের মধ্যে রয়েছে। সেটা কি? রাইজ অফ রোবোস্ফিয়ার অ্যান্ড মাস কিলিং। দেখা গেছে যে একেবারে রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা বলা হয় সেটা শুরু হয়েছিল। মাস কিলিং, আর কি? পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, একেবারে রাজনৈতিক সমাবেশগুলি শুরু হলো, যা রাষ্ট্র বিকাশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা শুরু হলো। ইকোনমিক ফ্যালাসি ধরে নেওয়া হয়েছিল যে এই কনস্টিটিউশনাল মোনার্কি এলে ইউরোপের, বিশেষ করে ফ্রান্সের মানুষের অর্থনৈতিক সুবিধে হবে, কিন্তু সেটা সুবিধে হয়নি। So the concept of society became starting to be controversial from that time. এই সময় কিছু বিতর্ক শুরু হতে থাকে। Simple lifestyle became difficult. In this way, French Revolution helped in the emergence of sociology. তাহলে অনেক কিছু দিল, আবার অনেক কিছু হয়তো কেড়েও নিল। ফলে এই যে একটা দোদুল্যমানতা, একটা কিছু পাওয়া আবার কিছু হারিয়ে ফেলা, এর মধ্য দিয়ে একটা সমাজ ক্রমশ একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে যেতে লাগলো। ঠিক একইভাবে ফরাসি বিপ্লবের যেমন আমরা কতগুলো ইতিবাচক এবং নেতিবাচক দিক দেখলাম, একইভাবে আমরা শিল্প বিপ্লবেরও কিছু পজিটিভ ইম্প্যাক্ট নিশ্চিতভাবে লক্ষ্য করব। সেটা যেমন আমরা দেখব কি, রুরাল টু আরবান ট্রান্সফরমেশন। রুরাল টু আরবান ট্রান্সফরমেশন, কারণ যেহেতু নগর ক্ষেত্রগুলিতে শিল্পের একটা প্রাতিষ্ঠানিকরণ হচ্ছে, পারিবারিক শিল্পগুলিকে প্রাতিষ্ঠানিক শিল্পে পরিবর্তিত করা হচ্ছে, ফলে গ্রামীণ ক্ষেত্র থেকে কাজের আশায় তারা নগর ক্ষেত্রে ভিড় জমাতে থাকে। ডেভেলপমেন্ট অফ মাস এডুকেশন, এবং এই সময় শিক্ষা ব্যবস্থার, গণশিক্ষা ব্যবস্থার একটা প্রসার,
ঘটতে থাকে। রিফর্ম বিলস অ্যান্ড দ্য আইডিয়াস অফ মাস ভোট সিস্টেম, গোটা বিশ্বে ভোটাভুটির কোনো ব্যবস্থা ছিল না, সেইখানে ভোট ভোট ব্যবস্থা ভোট সিস্টেম চালু হচ্ছে, বিশেষ করে নট ফর ওমেন, তখনও মেয়েদের ভোটাভুটির কোনো সুযোগ ছিল না, সাধারণ মানুষদের জন্য এইটা অন্তত চালু হলো। স্পিড ইন প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে গতিবৃদ্ধি হলো, কেন? ডিউ টু দ্য মেকানাইজ অ্যান্ড অলসো ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থিক বিকাশের একটা প্রয়োজন ছিল, আর উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিকীকরণ হলো, তার ফলে উৎপাদন ক্ষেত্রের গতিবৃদ্ধি হলো। ইনক্রিজ ইন এমপ্লয়মেন্ট, খুব স্বাভাবিকভাবেই উৎপাদন ক্ষেত্র যদি বিকশিত হতে থাকে আর্থিক বিকাশের দিকে লক্ষ্য রেখে, তাহলে সেক্ষেত্রে উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে যে সকল শ্রেণী, শ্রমজীবী শ্রেণী জড়িয়ে আছে, সেই শ্রমজীবী শ্রেণীকে নতুন করে উৎসাহিত করলো এই শিল্প বিপ্লব। Worldwide production and slowly making the way of today's globalization, আজ যে বিশ্বায়ন আমরা প্রত্যক্ষ করছি সেটি ইউরোপীয়করণের মধ্য দিয়ে শুরু হয়েছে, আজকে তার আধুনিকীকরণ হয়ে বিশ্বায়নে রূপান্তরিত হয়েছে। Then worldwide production and slowly making the way of today's globalization, modern scientific development which made today's scientific life, আজকের যে বিজ্ঞান ভিত্তিক জীবনের আমরা একটা রূপ দেখছি, সেটি শুরু হয়েছিল এই মডার্ন আধুনিক বিজ্ঞান ভিত্তিক বিকাশের মধ্য দিয়ে। তা সত্ত্বেও আমরা এই শিল্প বিপ্লবের কিছু নেতিবাচক দিকও প্রত্যক্ষ করব, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক যেমন আমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে তার ইতিবাচক নেতিবাচক দিক দেখেছি। তাহলে শিল্প বিপ্লবের নেতিবাচক দিকগুলি কি, সেগুলি যদি আমরা একে একে প্রত্যক্ষ করি, যেমন বলা হচ্ছে আইডিয়া অফ গ্লোবাল কম্পিটিশন, গোটা বিশ্ব জুড়ে একটা প্রতিযোগিতা শুরু হলো, যা অনেকের ক্ষেত্রে খুব লাভজনক হলো না। আনসার্টেন ফেট অফ দ্য লেবারার্স, এই যে শ্রমজীবী মানুষের ভাগ্যের ওপর নির্ভরশীল হতে হলো এই প্রতিযোগিতা, অনেক শ্রমিকের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিল। রাইজ অফ নিউ ওয়ার্কিং ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্লয়টেশন, এই যে খারাপ দিক, নতুন করে শ্রমজীবী শ্রেণীর আগমন ঘটল, কিন্তু তাদের উপর শোষণটাও এই পৃথিবী নতুন করে দেখতে শুরু করলো। মাইগ্রেশন, গ্রাম থেকে শহরমুখী মানুষের আসার ফলে শহরের ওপর জনসংখ্যার চাপ, ফলে শহরের দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ থেকে নানা রকম দূষণ, নানা রকম রোগ ভোগ, যা আজকের দিনেও আমরা প্রত্যক্ষ করছি। ডেন্সিটি অফ পপুলেশন, জনসংখ্যার ক্রমান্বয়িক বৃদ্ধি। Families were slowly being converted into nuclear from joint status, যৌথ পারিবারিক দিকগুলি ক্রমশ অণু নিউক্লিয়ারাইজেশনের দিকে চলে গেছে। স্টার্টেড দ্য আইডিয়া অফ এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা বলছিলাম, যেহেতু শহরগুলি জনচাপে জনভারে জর্জরিত হচ্ছে, তার ফলে শহরে দূষণের মাত্রা শুরু হলো। The mind of the common people was slowly converted into selfish and harm nature, এই যে মানুষের মধ্যে সেই স্বভাব সিদ্ধ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি গুলি সরে যেতে লাগলো এবং আত্মচিন্তায় মানুষ নির্ভর হয়ে উঠতে লাগলো। স্টার্টেড আইডিয়া অফ ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন নীতি শুরু হচ্ছে, which is both positive as well as the negative aspects. শ্রম বিভাজনের ইতিবাচক নেতিবাচক দিক আমরা জানি হয়েছে। সায়েন্টিফিক ডেভেলপমেন্ট লিড টু দ্য প্রোডাকশন অফ ওয়েপন্স,
and later the world phase to world wars. আমরা এই বিজ্ঞান ভিত্তিক বিকাশের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আধুনিক অস্ত্র শস্ত্রের বিকাশ শুরু হয়েছে। সেই জন্যে এই ইউরোপীয় এই বিপ্লবের মধ্য দিয়ে যে বিকাশ আমরা প্রত্যক্ষ করেছি তার ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকগুলিও আমরা অবশ্যই প্রত্যক্ষ করছি। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে সমাজতত্ত্ব নামক শাস্ত্রটির এলো কিভাবে? 1800 যদি আমরা একেবারে ক্রোনোলজিক্যালি দেখি, 1875 উইলিয়াম গ্রাহাম সামনার নামক বিখ্যাত একজন দার্শনিক, যিনি ফার্স্ট টট আ কোর্স নেমড সোশিওলজি, এই নামে একটা কোর্স উইলিয়াম গ্রাহাম সামনার 1875। এইবার সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশগুলি শুরু হচ্ছে 1890-এ ইউনিভার্সিটি অফ কানসাস, ফার্স্ট ইউনিভার্সিটি এই গোটা বিশ্বে টু টিচ সোশিওলজি, অ্যান্ড 1891 সোশিওলজি ডিপার্টমেন্ট ওয়াজ ফাউন্ডেড। অর্থাৎ সমাজতত্ত্বের স্বতন্ত্র বিভাগ শুরু হচ্ছে ইউনিভার্সিটি অফ কানসাসে। 1892-এ ইউনিভার্সিটি অফ শিকাগোতে ফুল কমপ্লিট ডিপার্টমেন্ট অফ সোশিওলজি স্টার্ট করছে। 1895-তে ফার্স্ট ফ্রেঞ্চ সোশিওলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ ফ্রান্সে 1895-তে স্বতন্ত্র সমাজতত্ত্বের বিভাগ চালু হচ্ছে ইউনিভার্সিটি অফ বর্ডক্সে। কে বিশিষ্ট সমাজতাত্ত্বিক এমিল দুর্খাইম, তিনি প্রথম তার অধ্যাপনা শুরু করেন এই ইউনিভার্সিটি অফ বর্ডক্সে। এইভাবে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ সম্পন্ন হয়েছে। তাহলে সবশেষে আমরা যদি সামারাইজ করি আমাদের আলোচনাকে, আমরা কি পেলাম এই আলোচনার মধ্য দিয়ে? প্রথমেই বললাম যে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব নামক এই দুটি মহাবিপ্লব ইউরোপীয় আধুনিকীকরণের ক্রমান্বয়িক ফলশ্রুতি হিসেবে সর্বশেষ আধুনিকীকরণ প্রক্রিয়া হিসেবে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব এসেছে। এর ইতিবাচক এবং নেতিবাচক ভূমিকা সহ আমরা একটা সময় প্রত্যক্ষ করলাম যে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয়েছে। সেই সূত্রে French Revolution, called as most influential revolutions in the world history, existed from 1789 to 1799। এই সময়ের মধ্যে ফরাসি বিপ্লব পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিপ্লব হিসেবে শুরু হয়েছে। দ্য রিভলিউশন ডেস্ট্রয়েড দ্য ট্র্যাডিশনাল প্যাটার্ন অফ মনার্কি। চিরাচরিত যে রাজতন্ত্র ছিল সেটিকে পরিবর্তিত করে একেবারে সাংবিধানিক রাজতন্ত্রে নেপোলিয়নের নেতৃত্বে শুরু করে এবং ফ্রান্সে তথা গোটা বিশ্বে ডেমোক্রেসির আগমন ঘটে। Then industrial revolution also established the great principles like fraternity, লিবার্টি, ইকুয়ালিটি, এই যে বিষয়গুলিকে, সাম্য, মৈত্রীর, স্বাধীনতার এই যে মহান আদর্শকে সামনে রেখে নতুন নতুন রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক দৃষ্টিভঙ্গিগুলি গড়ে তুলেছে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অলসো ক্রিয়েটেড হিউজ চেঞ্জেস। উৎপাদন ব্যবস্থায় ইউরোপ তথা গোটা বিশ্বে একটা বৈপ্লবিক পরিবর্তন আনে। দ্য রিভলিউশন এস্টাবলিশড আরবানাইজেশন। খুব স্বাভাবিকই, যখন শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে তখন নগর প্রতিষ্ঠিত হবে,
গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিশন, অর্থাৎ গোটা বিশ্বজুড়ে শিল্পভিত্তিক প্রতিযোগিতা, তাকে কেন্দ্র করে মাইগ্রেশন, মডার্ন এডুকেশন, এগুলো আসতে শুরু করে। আফটার দ্য ইনসেপশন অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, গোটা বিশ্বে যখন শিল্প বিপ্লব শুরু হলো, সোশ্যাল ফেনোমেনা ট্রান্সফর্ম ইন্টু tremendous modernization through which theorists started to think about a separate discipline, অর্থাৎ শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লবের পরিণতির মধ্য দিয়ে তাত্ত্বিকরা নতুন একটি সমাজের আগমন চাইছেন এবং তার অভিভাবকত্ব করবেন সমাজেরই একটি অন্যতম শাস্ত্র হিসেবে সমাজতত্ত্ব। সুতরাং আমরা এই আলোচনার মধ্য দিয়ে তোমরা যারা পরীক্ষার্থী আছো, আশা করি তোমাদের এই আলোচনা ভীষণভাবে উপকৃত করবে। আমি কমলেন্দু স্যার, উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে দ্য দ্রোনাজের পক্ষ থেকে তোমাদের এই ক্লাসটি সোশিওলজি অপশনাল পেপার 1 থেকে তোমাদের সামনে রাখলাম। যদি তোমরা এই ক্লাস দ্বারা উপকৃত হও, আমরা অবশ্যই তার ফলে তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।